ধন্যবাদ আপনাকে এই ধরনের একটা ব্যতিক্রমী অনুষ্ঠানে যেখানে খোলা মনে অপ্রিয় প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার সুযোগ হবে। সেটা করে দেওয়ার জন্য প্রেস এক্সপ্রেস এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি ১ম এই ছাত্রলীগের অবস্থানটি একটু ক্লিয়ার করতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তরুণদের কাছে, অভিভাবকদের কাছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সমস্যার যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং আধুনিক সমাধান চেয়েছিল। এবং সেটির জন্যই বাংলাদেশ ছাত্রলীগ কাজ করেছে, সরকার পক্ষের কাছে বক্তব্য তুলে ধরেছে, আদালতে আইনজীবীদের কাছে বক্তব্য তুলে ধরেছে এবং কোটা সংস্কারের দাবিতেই ছাত্রলীগ মিটিং, মিছিল, সমাবেশ সবকিছুই করেছে, ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে, শিক্ষার্থীদের মতামত নিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তবায়ন করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা এবং বাংলাদেশে একটা দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করা। এবং বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করতে চেয়েছে, কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে। ক্যাম্পাসের শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক থাকবে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশটি স্থিতিশীল থাকবে এবং একই সঙ্গে আমরা সকল বিষয় সুন্দরভাবে সামলে আমরা এই সমস্যাটির সমাধান করব। এটি ছিল আমাদের লক্ষ্য। এবং ১১ জুলাই কিন্তু একটি সমাধান হয়েছিল যখন হাইকোর্টের রায়ের উপর স্ট্যাটাস কো প্রদান করা হয়। তার মানে ১১ তারিখে কিন্তু বাংলাদেশে আর কোনো কোটা ছিল না। ১১ তারিখ যে ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দিয়েছে, কারো ক্ষেত্রেই কোনো কোটা কার্যকর ছিল না। তার মানে শিক্ষার্থীদের দাবি পূরণে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু দায়িত্বশীলভাবে সফলতার পরিচয় দিয়েছে, কারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে। হ্যাঁ, এখন যদি আসি ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা আছে। কারণ আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা তো এটি যে আজকে এই স্বাধীনতার এত বছর পরেও বিশেষ করে বিগত ১৬ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রার এত নিশ্চয়তার পরেও আজকে বাংলাদেশের এই অবস্থা তৈরি হলো এবং যেখানে তথাকথিত ছাত্র আন্দোলনের নাম দিয়ে শিক্ষার্থীদেরকে লাশ হিসেবে ব্যবহার করা হলো। আহ, জঙ্গিবাদী এক ধরনের রাষ্ট্র ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার মতো প্রেক্ষিত তৈরি করা হলো এবং একই সঙ্গে একটি সহিংসতা রাজনীতি যেখানে গণতন্ত্র অপ্রাসঙ্গিক, যেখানে সংবিধান অপ্রাসঙ্গিক, যেখানে আইনের শাসন অপ্রাসঙ্গিক, সেটি নিশ্চিত করা হলো। তো এই যে পুরো পরিস্থিতি তৈরি হলো, আমরা তো শুধুমাত্র ছাত্রলীগের সভাপতি হিসেবে না, আমরা বাংলাদেশের এই প্রজন্মের একজন হিসেবে আমরা তো অবশ্যই সবসময় আমরা নিজেকে প্রশ্নবিদ্ধ করি, সবসময় আমরা আয়নার কাছে নিজেকে মুখোমুখি করি যে বাংলাদেশে ক্ষমতার পালাবদল হতেই পারে, বাংলাদেশে ক্ষমতায় যে কেউ বসতে পারে, পরিবর্তন হতে পারে। কিন্তু আজকে বাংলাদেশের এমন একটি অবস্থা যে তৈরি হলো যেখানে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে গণতন্ত্রকে রাজনৈতিক সিলেবাসের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে কম্পিটিটিভ ডেমোক্রেসির জায়গায় এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছে। এবং আমাদের প্রজন্মকে নিরাপদ রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই রয়েছে। আমাদের প্রজন্মকে বিভ্রান্ত করেছে, প্রজন্ম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রজন্মকে প্রতারণার আশ্রয় গ্রহণ করা হয়েছে। আমি মনে করি যে এই রাজনৈতিক দায়িত্ব তো আমাদের নিতে হবে। ষড়যন্ত্র ছিল, সহিংসতা রাজনীতি ছিল, কিলিং মিশন ছিল এবং তাদের মেটিকুলাস ডিজাইন, যেটির মাধ্যমে তারা প্রতারণা করেছে, মোনাফিকির আশ্রয় নিয়েছে, লাশ ফেলেছে, বিভ্রান্তিমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই আমাদের আত্ম উপলব্ধির জায়গা রয়েছে এবং এই জায়গায় আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের আরো বেশি সতর্ক করার ব্যাপারে আমাদের সচেতন থাকার সুযোগ ছিল। শিক্ষার্থীদের লাশ ফেলার, তাদের যে মেটিকুলাস ডিজাইন, এটি কারণ মৃত্যু তো শেষ পর্যন্ত বেদনাদায়ক। এই মৃত্যুগুলো তারা ঘটিয়েছে যারা আজকে ক্ষমতায় আছে। এবং আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্র সংগঠন হিসেবে সবসময় আমরা নিজেকে ভাববো, নিজেকে প্রশ্ন করব যে এই অকাতরে শিক্ষার্থীদের জীবন যারা কেড়ে নিল, তারা এটি বাস্তবায়ন করতে পারলো কিভাবে? আমাদের কি কোথাও কোনো ঘাটতি ছিল? আমাদের কোথাও কি কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গাফিলতি ছিল? আমাদের কোথাও কি কোনো সাংগঠনিক দুর্বলতা ছিল? আমরা কি অন্য কোনোভাবে করতে পারতাম? এই প্রশ্নগুলো আমরা অবশ্যই করি এবং এগুলো নিয়ে অবশ্যই আমাদের নিজস্ব আত্মজিজ্ঞাসা রয়েছে। এ প্রসঙ্গেও আমি আবার কিছু ফ্যাক্ট তুলে ধরতে চাই। কারণ এটি নিয়ে ব্যাপক প্রচারণা হয়েছে, সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এটির প্রভাব, পারিপার্শ্বিকতা, সেটি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না, আমি কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। আমি সিদ্ধান্তে যাওয়ার অনুরোধ করব যারা শুনছে, পক্ষ বিপক্ষ সবাইকে। আমাদের অবস্থানটি কি ছিল? আপনি দেখুন যে আমরা একটা স্টুডেন্ট অর্গানাইজেশন। সবার আগে আমরা আওয়ামী লীগের আদর্শ ধারণ করি, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। সেটার আগেও সবচেয়ে বড় পরিচয় আমরা একটা ছাত্র সংগঠন। স্টুডেন্টদের রাইট নিয়ে আমরা অ্যাডভোকেসি করি, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের এমপ্লয়াবিলিটি নিশ্চিত করা, সেটা নিয়েই কিন্তু আমাদের কাজ। ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়া, এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, এটাই তো আমাদের কাজ। তো আমাদের প্রথম কাজ কি? ছাত্রলীগের প্রথম কাজ কোটা সংস্কার সমস্যার সমাধান করা। বাংলাদেশ ছাত্রলীগ প্রথম ধাপ সেটি করেছে। শিক্ষা প্রতিষ্ঠান স্থিতিশীল রাখা, শান্তিপূর্ণ রাখা, সেটি কিন্তু ১ থেকে ১৪ তারিখ যদি আপনি দেখেন, বাংলাদেশে এত দীর্ঘ সময় ধরে আন্দোলন তারা টেনে হিচড়ে লম্বা করেছে, অপ্রয়োজনে লম্বা করেছে। যেখানে ১১ জুলাই আন্দোলনের একটা হ্যাপি এন্ডিং সম্ভব ছিল, সেটি না করে সেটি তার অনর্থক প্রলম্বিত করেছে। এবং কেন করেছে সেটি তো আজকে দিবালোকের মতো পরিষ্কার। প্রলম্বিত এই অর্থে আমি
তাদের তো মেটিকুলাস ডিজাইনের জায়গা থেকে এটা অর্থপূর্ণ, কিন্তু আমি বলছি যে এটা কোটা সংস্কার সমস্যার সমাধান হয়েছে শিক্ষার্থীদের পার্সপেক্টিভ থেকে। আমি বলছি, আমি প্রথম প্রশ্নের উত্তরে যদি আসি, তাহলে 14 তারিখে তারা 14 তারিখেও কিন্তু তারা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। ছাত্রলীগের ছেলে মেয়েরা অনেকে আক্রমণের শিকার হয়েছিল কিন্তু 14 তারিখেই। এবং এর বাইরেও আরো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মধুর ক্যান্টিনে আমাদের ছেলেমেয়েরা ছিল, সেখানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি যে তাদের লক্ষ্যটি ভিন্ন, তাদের পাতা ফাঁদে আমরা পা দিতে চাইনি। 15 জুলাই তারা আক্রমণের সূচনা করেছে, ছাত্রলীগের কর্মীদেরকে বেধড়ক পিটিয়েছে, তারপরে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তারা লাঠি ছোটা সহ ইট পাটকেল নিক্ষেপ করেছে, এবং তারপরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ক্যাম্পাস পলিটিক্সে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং এই পুরো 15 জুলাই যে তারা হামলা মঞ্চস্থ করেছে, এটি কিন্তু আমার বলার প্রয়োজন নেই, তারাই বলছে। এবং আমি বলে রাখি আপনাকে, 16 জুলাই এই তাদের যে লক্ষ্য ছিল একটি লাশ ফেলা, এবং লাশ ফেলার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং রাজনীতিটাকে আলটিমেটলি সরকার পতনের দিকে নিয়ে যাওয়া। 16 জুলাই আবু সাইদের মৃত্যু এবং একই সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী, তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছিল। আপনি দেখবেন যে ছাত্রদল, ছাত্র শিবিরের এবং বিভিন্ন সদস্য জঙ্গি গোষ্ঠীর ক্যাডাররা কিভাবে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। সেই 16 জুলাই কিন্তু চট্টগ্রামে, আজকে আমরা এটা মনে রাখতে চাই না অনেকে, বিশেষ করে যারা হয়তো ছাত্রলীগের সমালোচনা করে, ছাত্রলীগের কর্মীদেরকে আপনি দেখবেন যে একবারে ছাদ থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে নির্মম ভাবে, সেটি দেখেছেন। এবং সেটির পরিপ্রেক্ষিতে একটি সরকার শিক্ষার্থীদের রেসপন্স করেছে। হ্যাঁ, সরকার শিক্ষার্থীদের রেসপন্স করেছে, সরকার কোটা সমস্যার সমাধান করেছে, এবং সরকার কোন ধরনের সহিংসতা চায়নি। সে কারণেই কিন্তু ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, আপনি দেখবেন যে 16 তারিখে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা, আবাসিক হলগুলো বন্ধ করার নির্দেশনা দেয়, যাতে করে তারা, কারণ অলরেডি তারা তাদের কিলিং মিশন বাস্তবায়ন করা শুরু করেছে। তো আমরা সরকার রেসপন্সিবল, আমরা রেসপন্সিবল যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেটির কারণে কিন্তু ইউজিসি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং যে কারণে কিন্তু আমরা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেছি যাতে করে ক্যাম্পাসগুলোতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, ক্যাম্পাসগুলোকে যেন শিক্ষার্থীদের লাশ ফেলার একটা ভেন্যু হিসেবে যেন ব্যবহার না করতে পারে। সে কারণে কিন্তু আমরা ছাত্রলীগের কর্মীদেরকে সেটি উৎসাহিতই করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 অনুযায়ী পরিচালিত হয়, যে কারণে তারা ইউজিসির সিদ্ধান্ত নেওয়ার পরেও 17 তারিখ সকাল 11টায় কিন্তু সিন্ডিকেটের মিটিং ছিল। এই ফ্যাক্ট গুলো আমরা অনেকেই মনে রাখতে চাই না। সিন্ডিকেটের মিটিং ছিল, যে সিন্ডিকেটের মিটিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউজিসির সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে কারণে সকাল 6টায় ভোরবেলার পরপর, বিশেষ করে বহিরাগত ছাত্রদল, ছাত্র শিবিরের প্রশিক্ষিত ক্যাডার, তারা কিন্তু প্রত্যেকটি হলে তাণ্ডব পরিচালনা করা শুরু করে। মেয়েদের উপর 16 তারিখ মধ্যরাতেই রোকেয়া হলে, আমাদের ছাত্রলীগের রোকেয়া হলে তো কোনো ঘটনা ঘটেনি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মেয়েদের হলে কোথাও তো ঘটেনি, অথচ ছাত্রলীগের কর্মীদেরকে টার্গেট করা হলো, সেখানে বর্বরচিত নির্যাতন পরিচালনা করা হলো। 16 তারিখ এবং 17 তারিখ সকালবেলা প্রত্যেকটি রুমে কক্ষ ভাঙচুর করা, সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া, ছাত্রলীগের কর্মীকে লাশ থেকে ফেলে দেওয়া, উপর থেকে ফেলে দেওয়া হয়েছে রহমান হলে, সূর্যসেন হলে। তো এই ধরনের পরিবেশ পরিস্থিতি যখন তৈরি করা হচ্ছিল, স্বাভাবিকভাবেই আমরা সেটি চাইনি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ুক। এবং সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ পরে যখন 4-5 ঘন্টা পরে যখন বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বন্ধই হতে যাচ্ছে, তখন আমরা কেন, আপনি বলুন যে আমরা একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা কেন সেই সিদ্ধান্ত নিতে যাব যেটি পরিবেশ পরিস্থিতি হিসেবে আরো বাড়িয়ে দেয়। এবং সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি সবসময় শিক্ষার্থীদের দাবি পূরণ হয়ে যাওয়ার পরে সহিংসতা যেন না হয়, শান্তিপূর্ণভাবে যেন পরিস্থিতি মোকাবেলা করা হয়, সেটি তার মূল উদ্দেশ্য ছিল। এবং সে ব্যাপারে তার, এবং তিনি নিজেটি পরবর্তীতে বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে আমাদের দলীয় এবং সরকারি অবস্থানটি ছিল আসলে এরকম, যে কারণে তারা বলছে যে তারা এখান থেকে শিক্ষার্থীদের, ছাত্রলীগ তো শিক্ষার্থীদের মুখোমুখি হয়নি, ছাত্রলীগ তো তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন কর্মী কিংবা যারা আজকে সে সময় ছদ্মবেশ ধারণ করেছিল, এখন তারা উন্মুক্ত হয়ে আছে, ছাত্রদল, ছাত্র শিবির, তাদের সঙ্গে তো ছাত্রলীগ মুখোমুখি হয়নি, সেখানে তো ধাওয়া পাল্টার কোনো ঘটনাই ঘটেনি। তো সেখান থেকে সেটিকে প্রত্যাখ্যান, ক্যাম্পাস ছেড়ে দেওয়া, এটিকে এক ধরনের রাজনৈতিক প্রচারণায় রূপ দেওয়া হয়েছে, এটিকে যার যার জায়গা থেকে সুযোগ সুবিধা নেওয়ার ঘটনা ঘটেছে, এটি হলো বাস্তবতা। এখন অবশ্যই পেছনে যখন আমরা ফিরে তাকাই, তখন অবশ্যই আমাদের অনেকগুলো বিষয় মনে হয় যে এই সিদ্ধান্তটি এভাবে হতে পারতো, ওই সিদ্ধান্তটি এভাবেই হতে পারতো। হ্যাঁ, এটি নিয়ে মূল্যায়ন রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, পুরো ফ্রেমটি নিয়ে আমরা কিন্তু শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছি যে এটি কোটা সংস্কারের আড়ালে এটি সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আছে। হ্যাঁ, হয়তো সহিংসতার যে মাত্রা, এদের যে পরিকল্পনার যে মাত্রা এবং সশস্ত্র তাণ্ডবের আন্দোলনের যে পরিকল্পনা, এটি হয়তো আমরা পুরো মাত্রায় উপলব্ধি করতে পারিনি, যে কারণে হয়তো আমরা আরো বেশি শান্তিপূর্ণ, আরো বেশি সহিংসতা এড়ানোর চেষ্টার অংশ হিসেবে আমরা অনেক সময় সাংগঠনিক সিদ্ধান্ত এমন ভাবে নিয়েছি যেটা হয়তো আমাদের সংগঠনকে সাময়িকভাবে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। হয়তো এক্ষেত্রে কিছু মূল্যায়নের সুযোগ আছে।
অসংখ্য ধন্যবাদ। আপনি অপ্রিয়ভাবে সত্য কথাগুলো বললেন, কেন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে সরে গেল। কিন্তু আরো একটি অপ্রিয় সত্য কথা আপনার কাছ থেকে শুনতে চাই। আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যটি আপনি এই সময়ে এসে কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, এটি পুরো আপনি দেখবেন যে ইন্টারভিউতে যেটি বলেছেন, এই পুরো ইন্টারভিউতে কিন্তু পুরো বক্তব্যটি আমাদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়নি। এটির আগে তিনি অনেক কিছু বলেছেন, পরে অনেক কিছু বলেছেন। বিচ্ছিন্নভাবে এই ট্যাগলাইন গুলোকে ক্লিক বেইট জার্নালিজমের মতো করে ব্যবহার করে আসলে পরিস্থিতির উস্কানি মূলক ঘটনা ঘটানোর কাজে আসলে ব্যবহার করা হয়েছে। কারণ সরকার কিন্তু এই আন্দোলনে তো কেউ বিরোধী পক্ষ ছিল না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার পক্ষই তো আদালতে লড়ছিল, সরকার পক্ষই বলছিল আন্তরিক ছাত্রলীগ মাঠে কর্মসূচি দিচ্ছিল সংস্কারের দাবি। তো সেটি যেহেতু একটি সাবজুডিস বিষয় ছিল, বিচারিক প্রক্রিয়া যাতে করে শান্তিপূর্ণ একটা সমাধান হয়, এটাই তো আমাদের লক্ষ্য ছিল। আমি পিছনে যদি তাকাই তাহলে হাইকোর্টের যে সিদ্ধান্তটি ছিল সেটিকে আমরা মনে করি যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা, যেটির কারণে সরকারের একটি পলিসি ডিসিশন তারা বাতিল করেছিল এবং যেটির কারণে অনাকাঙ্ক্ষিত পরিবেশ ঘটেছিল এবং জল ঘোলা করার সুযোগ এই পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্যটি দিয়েছিলেন, এটি কিন্তু আওয়ামী লীগ থেকে সবসময় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ অবস্থান করার, সহিংসতার ঘটনা যেন না ঘটে, সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণ করার, এটি কিন্তু দলের অবস্থান ছিল। এবং আরেকটি বিষয়, পলিটিক্যাল রেটরিক। বাংলাদেশের রাজনীতি যারা জানে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা ধারণা রাখে, তারা কিন্তু জানে যে পলিটিক্যাল রেটরিক এই ধরনের আমাদের আন্দোলন, রাজপথের ভূমিকা, বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলা হয়। তো কোনটি কি বিষয়, এটি কিন্তু বাংলাদেশের জনগণের এক ধরনের উপলব্ধি আছে। এটি নিয়ে হয়তো সাময়িক সময়ে বিভ্রান্ত করা যায়, কিন্তু স্থায়ীভাবে এটি নিয়ে বিভ্রান্ত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।